গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা অনেকদিন পর তোমাদের সাথে দেখা। তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ, থাম্বনেলে আছে আম্বেদকর স্যার এন্ড গান্ধীজি, ইনাদের ফেস অফ। এই যে ইনসিডেন্ট, এই যে থাম্বনেল দিয়েছি, এর পেছনে অনেকগুলো কাহিনী আছে, অনেকগুলো গল্প আছে, অনেকগুলো ফ্যাক্টস আছে, অনেকগুলো লজিক আছে। ইতিহাসের ক্ষেত্রে আমরা অনেক সময় পড়ার সময় শুধু কাহিনীগুলো করেই পড়ি, কিন্তু আসলে ইতিহাস কাহিনী নয়, ইতিহাস হচ্ছে ফ্যাক্ট। তুমি গান্ধীজি পড়ছো, তুমি আহ বি আর আম্বেদকর স্যার পড়ছো, এই দুজন পার্সোনালিটি, ইনাদের জীবনে অনেকগুলো ফ্যাক্টস আছে। And এই ফ্যাক্টস এর সাথেই এই ফেস অফটা, গান্ধীজি ভার্সেস আমাদের আম্বেদকর স্যার। তাহলে ফ্যাক্ট সম্বন্ধে বলার আগে আমাদের সবাইকে জানতে হবে কি গান্ধীজি কে ছিলেন আর বি আর আম্বেদকর কে ছিলেন। আচ্ছা, গান্ধীজি 1915 সালে আমাদের ইন্ডিয়ার মধ্যে আসেন। 1916 সালে তারপরে আমাদের এখানে হোম রুল লীগ মুভমেন্ট হয়ে যায়, লখনৌ প্যাক্ট হয়। এই প্যাক্টের মাধ্যমে গান্ধীজি 1919 সালে রাওলাট অ্যাক্টের মাধ্যমে অ্যাক্টিভ হয়ে যান ইন্ডিয়ান পলিটিক্স এর ক্ষেত্রে। ইন্ডিয়ান পলিটিক্স করার আগে গান্ধীজি কিন্তু সাউথ আফ্রিকায় এজ এ লয়ার হিসাবে ছিলেন। গান্ধীজি যখন সাউথ আফ্রিকায় এজ এ লয়ার হিসাবে ছিলেন, উনি ওখানে কিন্তু এজ এ লয়ার হিসাবেই গিয়েছিলেন দাদা আব্দুল্লাহর নির্দেশে। ওনার জন্য অনেকগুলো কেসেস ছিল, ওই কেসের জন্য নিজেকে এজ এ লয়ার ডেভেলপ করার জন্য গান্ধীজি ওখানে গিয়েছিলেন। ওখানে গিয়ে অনেকগুলো গল্পের বই, অনেকগুলো বুকে আমরা পাই কি গান্ধীজি কোনো লোকাল ট্রেনে যাচ্ছিলেন, দেন সেখানে র্যাসিজম হয়, দেন মানে রেস মানে হোয়াইট পিপল ব্ল্যাক পিপল আর ব্রাউন পিপলকে দেখে ফেলে দেয়। এগুলো কিন্তু প্রুফ নয়, এগুলো আমরা কাহিনীর মধ্যে পাই। গান্ধীজি আগে এগুলোর কোনো বিরোধ করেনি, যেহেতু গান্ধীজি আগে গিয়েছিলেন নিজের যে লয়ারের যে এটা আছে, মানে পদটা, লয়ার যে প্রফেশন, সেটাকে এস্টাবলিশ করার জন্য। আমরা নর্মালি জানি আমাদের প্রফেশনের ক্ষেত্রে আজকের দিনেও সুপ্রিম কোর্টের যারা লয়ার আছেন, তারা যখন এস্টাবলিশড হয়ে যান, দেন তারপরে পলিটিক্সে আছেন। সেম লাইক গান্ধীজিও কিন্তু আগে এস্টাবলিশড এজ এ লয়ার হয়ে গেছিলেন, দেন তারপরে পলিটিক্সে আসেন। পলিটিক্সে আসার ক্ষেত্রে উনি কিন্তু সাউথ আফ্রিকান পলিটিক্সে আসেন। ওখানে কতগুলো উইপেন উনি ডেভেলপ করেন, অ্যান্ড ওই উইপেন গুলোকে সুন্দর করে ইউজ করেন। ওই উইপেনের মধ্যে ফার্স্ট ছিল সত্যাগ্রহ, সেকেন্ড ছিল অহিংসা, থার্ড ছিল নন কোঅপারেশন, ফোর্থ ছিল সিভিল ডিসঅবিডিয়েন্স। এই চারটে উইপেনের মাধ্যমে সাউথ আফ্রিকা উনি কনকোয়ার করে নেন, সাউথ আফ্রিকা জয় করে নেন, খুবই ফেমাস হয়ে যান। 1915 সালে গোপাল গোপাল কৃষ্ণ গোখলে, যিনি উনার পলিটিক্যাল গুরু ছিলেন, পলিটিক্যাল গুরু এই জন্যই ছিলেন যেহেতু গোপাল কৃষ্ণ গোখলে উনাকে ফান্ডিং করতেন। যে কোনো মুভমেন্ট চলার জন্য তোমাকে ফান্ড লাগতেই হবে। গান্ধীজিকে গোপাল কৃষ্ণ গোখলে ফান্ড করতেন, ওই ফান্ডের মাধ্যমে মুভমেন্ট চলে। দেন যখন গান্ধীজি আমাদের এই দেশে আসেন, তখন গোপাল কৃষ্ণ গোখলে যেহেতু পলিটিক্যাল গুরু ছিলেন উনার, উনি গান্ধীজিকে অ্যাডভাইস দেন কি ইন্ডিয়ান পলিটিক্স বোঝার আগে তোমাকে ইন্ডিয়া ট্যুর করতে হবে। এই ইন্ডিয়া ট্যুর করে মানুষের অবস্থা ব্যবস্থা সবকিছু দেখেই দেন তারপরে তুমি ডিসাইড করবে যে তুমি ইন্ডিয়ান পলিটিতে, ইন্ডিয়ার রাজনীতিতে আসবে, পলিটিক্সে আসবে কি আসবে না। দেন 1916 সালে ইন্ডিয়া ট্যুর করার পর লখনৌ প্যাক্ট হয়। লখনৌ প্যাক্টে গান্ধীজি ওখানে প্রেজেন্ট থাকেন। গান্ধীজি ওখানে অনেক অনেক লিডারকে দেখেন। দেন ওখানে তারপর রাজকুমার শুক্লা ওনাকে ইনভাইট করেন। দেন চম্পারণ সত্যাগ্রহ হয়, দেন রাওলাট সত্যাগ্রহ হয়, দেন আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট হয়। তারপরে আবার গান্ধীজি রিটায়ার নেবেন পলিটিক্স থেকে, দেন সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট হয়। একটা ফ্যাক্ট তোমাকে জানতে হবে, 1922 সালে যখন চৌরি চৌড়া ইনসিডেন্ট ঘটে, দেশ গান্ধীজির, মানুষ গান্ধীজির, এখানে জাজ ছিলেন জাস্টিস ব্রুমফিল্ড। যখন বিচার হয় কি 22 জন জনতাকে মানে ব্রিটিশ অফিসিয়ালকে মেরে দিয়েছে গোরখপুরের জনতা, দেন গান্ধীজি ওই মারার জন্য অহিংসা যেহেতু ভায়োলেট করে দিচ্ছে, সেই জন্য গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্টটাকে উইথড্র করে নেন। নন কোঅপারেশন মুভমেন্টটাকে উইথড্র করার পর গান্ধীজিকে যখন জাজমেন্ট দেয়া হয়, গান্ধীজিকে যখন আদালতে ডাকা হয় জাস্টিস ব্রুমফিল্ড, তখন গান্ধীজিকে বলে আপনার দেশ, আপনার মানুষ, ব্রিটিশ অফিসিয়াল বাইরের মানুষকে মেরেছে, কিন্তু আপনি এতই সৎ, আপনার আন্দোলনের প্রপোজালটা, আন্দোলনের স্ট্র্যাটেজি এত স্ট্রং, সেই জন্য আপনাকে যেখানে 6 বছর কারাদণ্ড দিতাম, আমি পানিশমেন্ট করতাম, সেখানে আপনাকে 3 বছরের পানিশমেন্ট দিচ্ছি। কোনো বুকে 2 ইয়ার্স, কোনো 4 ইয়ার্স লেখা আছে। এটা ছিল গান্ধীজির তাহলে আইডিওলজি কি? গান্ধীর আইডিওলজি 4টে: সত্যাগ্রহ, অহিংসা, নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। এবার আমাদের স্যার ডক্টর আম্বেদকর, বি আর আম্বেদকর সম্বন্ধে জানতে হবে। বি আর আম্বেদকর মহারাষ্ট্রের মাহার যে শিডিউল লোয়ার কাস্ট পিপল, লোয়ার কাস্ট হয়, ওখানে উনি ওই কাস্টে জন্মগ্রহণ করেছিলেন। এবারে এই কাস্ট ব্যবস্থাটা অনেক দিন ধরে এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান সোসাইটির মধ্যে ডেভেলপ হয়ে গেছে। যে কোনো ধর্ম যখন স্প্রেড হয়, যখন ছড়িয়ে পড়ে, তখন ওই ধর্ম অনেকগুলো রেস্ট্রিকশন, অনেকগুলো নিয়ম লাগিয়ে দেয়। হিন্দুইজম যখন স্প্রেড হচ্ছিল, ফার্স্ট সপ্ত সিন্ধু রিজন,
দেন ওখান থেকে গঙ্গেটিক ভ্যালি, ওখান থেকে দেন দ্রাবিড় ল্যান্ড মানে দক্ষিণ ভারতে হিন্দুইজম যখন আসে, যখন স্প্রেড হওয়া শুরু করে, দেন ওই স্প্রেডের মধ্যে অনেকগুলো মানুষ হিন্দুইজমকে অ্যাকসেপ্ট করবে। তো যে কোনো ধর্ম যখন স্প্রেড হয় মানুষগুলো নেই, যখন মানুষ নেবে তখন মানে আপার জাতি আপার বর্ণ মানুষগুলো, দেন যে মানুষগুলো নতুন নতুন মানুষগুলো আসছে তাদেরকে অথর্ব বেদার মাধ্যমে রিচুয়াল করে দেন এজ এ হিন্দুইজম অ্যাকসেপ্ট ওদেরকে যখন করছিলেন, তখন কিন্তু এই ট্যাগ মানে লোয়ার জাতির ট্যাগ গুলো লাগিয়ে দেয়। আরো লোয়ার জাতি সম্বন্ধে অনেক বিবরণ আছে, যদি কোনোদিন সময় হয় আমি তখন তোমাকে লোয়ার জাতি সম্বন্ধে বলে দেবো। সতীদাহ সিস্টেম পড়ানোর ক্ষেত্রে তোমাকে ওই জিনিসটা বলেছিলাম কিভাবে ডেভেলপ হয়ে গেছে। দেন এই মানুষগুলো যখন আসে, দেন এদেরকে সোশ্যাল রাইটস, ইকোনমিক রাইটস, পলিটিক্যাল রাইটস, এই রাইটস গুলোকে ভায়োলেট করা হয়। মানে কাদের? এই আপার জাতি আপার বর্ণের মানুষ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা, বৈশ্য শূদ্র বা লোয়ার জাতি লোয়ার বর্ণের মানুষের সোশ্যাল রাইটস, পলিটিক্যাল রাইটস এন্ড ইকোনমিক্যাল রাইটস কে ভায়োলেট করে। সোশ্যাল রাইটস কি? এদেরকে মানে যে অথরিটি আছে রাজার আন্ডারে কোনো জব দেওয়া হয় না। পলিটিক্যাল রাইটস কি? এদেরকে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো চান্স দেওয়া হয় না। ইকোনমিক রাইটস কি? ম্যাক্সিমাম ট্যাক্সেশন ব্যবস্থাটা 80% ট্যাক্স এইসব মানুষদের কাছ থেকে নেওয়া হয়, কিন্তু এদের ওয়েলফেয়ারের জন্য, এদের সুবিধার জন্য, এদের আপলিফমেন্টের জন্য কোনো কাজ করা হয় না। এটা ছিল ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে স্যার বি আর আম্বেদকর মহারাষ্ট্রের লোয়ার কাস্ট মানুষের মধ্যে থেকে উনি বড় হচ্ছেন। দেন উনি মাহাট সত্যাগ্রহ করেন। মাহাট সত্যাগ্রহের মাধ্যমে দেন উনি আরো স্লোলি করে ফেমাস হয়ে যান। উনার কাছে অনেকগুলো লয়ার ডিগ্রি, দুটো লয়ার ডিগ্রি আছে, ফেমাস। উনি হিউজ অ্যামাউন্টে জিনিয়াস মানুষ ছিলেন, হিউজ অ্যামাউন্টে বুকস পড়েছিলেন। দেন আলটিমেটলি যখন উনি দেখলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 সালে এস্টাবলিশ হওয়ার পরও এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে আপার জাতি এন্ড আপার বার্নার লিডার গুলোই আছে। রিজন কি? যখন আমাদের দেশে সোশ্যাল রিলিজিয়াস রিফর্ম হয়, এই সোশ্যাল রিলিজিয়াস রিফর্ম কারা করে? আপার জাতি আপার বর্ণের মানুষগুলো। এই সোশ্যাল রিলিজিয়াস রিফর্ম মধ্যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব। দেন আমাদের এখানে বেঙ্গলে এটা হয়। আমাদের যে কোনো রিফর্ম, যে কোনো মুভমেন্ট আগে বেঙ্গল প্রভিন্সে হবে, তারপরে মহারাষ্ট্রের বোম্বে প্রভিন্সে যাবে, দেন ওখান থেকে ভায়া হয়ে মেড্রাস প্রভিন্সে আসবে, দেন মেড্রাস থেকে ভায়া হয়ে দেন পাঞ্জাব প্রভিন্সে যাবে। এটা ছিল সিস্টেম। এটা সোশ্যাল রিলিজিয়াস রিফর্মের ক্ষেত্রে বলো, এটা ন্যাশনালিজমের ক্ষেত্রে বলো, এটা লিটারেচারের ক্ষেত্রে বলো, এই সিস্টেমের মাধ্যমে যেতে থাকে। তাহলে সোশ্যাল রিলিজিয়াস রিফর্মের ক্ষেত্রে ম্যাক্সিমাম আপার জাতি আপার বর্ণের মানুষগুলো এডুকেশন পায় সোশ্যাল রিলিজিয়াস রিফর্ম করে। ওদেরকে বলা হয় ফার্স্ট জেনারেশনের লিডার্স। দেন সেকেন্ড জেনারেশনের লিডার্স এর মধ্যে আমরা মডারেট লিডার পাই, যাকে আমরা নরমপন্থী বলি, এন্ড এক্সট্রিমিস্ট লিডার পাই, যাদেরকে আমরা চরমপন্থী বলি। এই লিডার গুলো সোশ্যালে অনেক জিনিস অবদান দিয়েছিল। অনেক 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 আবার লিডার আছে যারা কাস্ট সিস্টেমে বিলিভ করতো। যারা কাস্ট সিস্টেমে বিলিভ করতো তাদের মধ্যে ম্যাক্সিমাম লিডারই এক্সট্রিমিজমের মধ্যে পড়ে যায়, এক্সট্রিমিস্ট লিডার পড়ে যায়। মডারেট লিডাররা ব্রিটিশ মরাল, ব্রিটিশ থট, ব্রিটিশ এথিক্স, ব্রিটিশ টেস্টে বিশ্বাসী ছিল। কনস্টিটিউশনাল এজিটেশনে মডারেট লিডাররা বিশ্বাসী ছিল। কিন্তু এক্সট্রিমিস্ট লিডাররা মাস মুভমেন্টে বিশ্বাসী ছিল। মাস মুভমেন্ট মানে আমি একটা জায়গায় প্রেস কনফারেন্স করব, ওখানে মানুষ জমা করব, দেন পিকেটিং করব, দেন আন্দোলন চালাবো। এই মুভমেন্ট গুলো ইন্ডিয়ার মধ্যে চলছে। এন্ড কন্টিনিউয়াসলি মুভমেন্ট গুলো হয়ে যাওয়ার পর রাওলাট সত্যাগ্রহ 1919-এ, দেন তারপরে আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট হয়, দেন তারপরে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হয়, যেটা আমরা কি বলি সিভিল ডিসঅবিডিয়েন্স আইন অমান্য আন্দোলন। এই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট যখন 1930-তে শুরু হয়ে যায়, দেন ওই মুভমেন্ট শুরু হওয়ার সময় গান্ধীজি তখন ইয়ারওয়াড়া জেলে বন্ধু ছিলেন। দেন তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল স্যার রামসে ম্যাকডোনাল্ড। রামসে ম্যাকডোনাল্ড এতদিন আগে পার্টিশন অফ বেঙ্গলে আমাদের যে ডিভাইড করে দেওয়া হয়েছিল ধর্মের নামে, ল্যাঙ্গুয়েজের নামে, পার্টিশন বেঙ্গলের ব্যাকগ্রাউন্ড কি? ব্রিটিশরা জানতো কি ন্যাশনালিজম, জাতীয়তাবাদ সবচেয়ে বেশি বেঙ্গল প্রভিন্স থেকে হচ্ছে। দেন বেঙ্গল প্রভিন্সকে যদি আমরা ভেঙে দিই তাহলে ন্যাশনালিজম প্রিচ হবে না, ন্যাশনালিজম শেখানো যাবে না ভারতীয়দেরকে। আলটিমেটলি আমাদের স্বার্থ সিদ্ধ হয়ে যাবে। ব্রিটিশদের স্বার্থ কি ছিল? ব্রিটিশদের তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওদের চলতো, এন্ড ব্রিটিশরা জানতো ভারতে র ম্যাটেরিয়াল আমাদের হিউজ অ্যামাউন্টে পাবো, কাঁচামাল পাবো, ভারতের মার্কেট আছে মানে পপুলেশন বেশি আছে। ইংল্যান্ডে আমরা র ম্যাটেরিয়াল ভারত থেকে নিয়ে আসবো, এখানে ফাইনাল গুডস করবো, এন্ড ভারতে বিক্রি করে দেবো। এই জন্য ওরা যেন তেন প্রকারে ভারতকে হারাতে চায় না। এট দ্য টাইম 1930-তে ব্রিটিশদের কাছে 130টার মতো কলোনিজ ছিল, 130টার মতো টেরিটরিজ ছিল, 130টার মতো ছোট ছোট তুমি ছোট বড় দেশ বলতে পারো, এটা ওদের আন্ডারে ছিল। দেন স্যার রামসে ম্যাকডোনাল্ড এই যে পার্টিশন অফ বেঙ্গলে যেখানে আমাদেরকে পার্ট করা হয়েছিল ধর্মের নামে, ইস্ট বেঙ্গল মুসলিম মেজরিটি,
আলাদা করে দিল, ওয়েস্ট বেঙ্গল হিন্দু মেজরিটি আলাদা করে দিল। আবার ইস্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি ছিল ন্যাশনালিজম প্রিচ করে দেওয়া হলো, যেহেতু ওয়েস্ট বেঙ্গল যখন ইস্ট বেঙ্গল থেকে পার্ট করে 1905 সালে, দেন ইস্ট ওয়েস্ট বেঙ্গলের যে পার্টটা হয় ওর মধ্যে হিন্দি স্পিকিং পিপলরা বেশি থাকে। গুজরাট, সরি, বিহার অ্যান্ড উড়িষ্যা যেহেতু বেঙ্গল প্রভিন্সের পার্ট আছে, সেই জন্য এখানে পপুলেশনটা হিন্দি স্পিকিং পপুলেশন বেশি থাকে। এখানে ন্যাশনালিজম, হিন্দি ন্যাশনালিজম মানে লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম অন করে দেয় ব্রিটিশরা। তাহলে কি হবে, বাঙালিরা অফ হয়ে যাবে। এন্ড এদিকটায় ওয়েস্ট ইস্টার্ন পার্ট অফ বেঙ্গলের ক্ষেত্রে এখানে মুসলিম মেজরিটি আছে, এখানে রিলিজিয়াস ন্যাশনালিজম অন করে দেয় 1906 সালে মুসলিম লীগ গঠন করে। এই ঝামেলাগুলো চলছে। এর মধ্যে আবার কাস্ট সিস্টেমের ঝামেলা আছে। এর মধ্যেই বড় হয়ে উঠছেন আমাদের স্যার বি আর আম্বেদকর। দেন 1932 সালে বি আর আম্বেদকর রামসে ম্যাকডোনাল্ড যখন অফার করে ইন্ডিয়ার সব মানুষগুলোকে আমি একটা কমিউনাল মাইনরিটি রিপোর্টের মাধ্যমে আমি একটা কমিউনাল অ্যাওয়ার্ড অফার করছি, দেন সব কমিউনিটির জন্য ওই অ্যাওয়ার্ড দেওয়া থাকে। ওই অ্যাওয়ার্ডে কি থাকে, ওই অ্যাওয়ার্ডে থাকে সেপারেট ইলেক্টোরেট। আমরা আজকে যাদের বয়স 18 বছর হয়েছে, আমরা কি করি, আমরা এখন জয়েন্ট ইলেক্টোরেটের মাধ্যমে নিজের প্রধানমন্ত্রীকে চুজ করি। আমাদের যাদের বয়স 18 বছর হয়ে গেছে, আমাদের ভোটার আইডি আছে, আমরা আইডি নিয়ে যাই, ওই ইলেকশন যেখানে আমরা ভোট যেখানে দিই ওখানে যাই, আমরা আইডি নিয়ে ওখানে যাই, দেন আমরা ইলেকশন করে আসি। আমরা নিজের এমপি কে চুজ করি, ওই এমপির মধ্যে থেকে একজন প্রধানমন্ত্রী হয়। এটা হয় ডাইরেক্ট ইলেকশন। এন্ড এই প্রসেসটা হচ্ছে জয়েন্ট ইলেক্টোরেট। মানে যে কোনো ভারতীয় যদি এই ভোটে দাঁড়ানোর যে টার্মস এন্ড কন্ডিশন হয় সবগুলো ফুলফিল করে, তাহলে সে যে কোনো জায়গায় ইন্ডিয়ার ও ইলেকশনে দাঁড়াতে পারে, এন্ড যে কোনো ইন্ডিয়ান পিপল তাকে ভোট করতে পারে। একে বলা হয় জয়েন্ট ইলেক্টোরেট। জয়েন্ট ইলেক্টোরেট উইথ আমরা রিজার্ভেশন দিই। 160 বা 130 এর মতো সিটস আছে 543 সিটস এর মধ্যে, যেখানে আমরা এসটিজ রিজার্ভেশন কোটায় রাখি, ওদেরকে আপলিফমেন্ট করার জন্য ওদেরকে এমপি করি আমরা। তাহলে আমাদের জয়েন্ট ইলেক্টোরেট উইথ স্পেশাল রিজার্ভেশন সিস্টেমটা এখনো আমরা যে 2024 লোকসভা ইলেকশন করলাম এটাতে চলে, আর বিধানসভা ইলেকশন 2026 আছে সেটাতেও চলবে। কিন্তু ব্রিটিশরা 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া কমিউনালিজমে ভাগ করে দেয় আমাদের দেশকে, ডিভাইড এন্ড রুল করার জন্য, মুসলিমদেরকে ললিপপ দেওয়ার জন্য ওরা ফর দ্য ফার্স্ট টাইম সেপারেট ইলেক্টোরেট দেয়। হোয়াট ইজ সেপারেট ইলেক্টোরেট? সেপারেট ইলেক্টোরেট মানে হচ্ছে মুসলিম মানুষই ভোটে দাঁড়াবে, এন্ড যে মুসলিম মানুষ দাঁড়িয়েছে তাকে মুসলিম মানুষই ভোট করবে। এটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে ব্রিটিশরা বলে দেয়। এটাকে বলে সেপারেট ইলেক্টোরেট। এই সেপারেট ইলেক্টোরেটই 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ডের মাধ্যমে রামসে ম্যাকডোনাল্ড ইন্ডিয়াকে ছোট ছোট টুকরোতে পার্ট করার জন্য অন করে দেয়, মানে দিয়ে দেয়। এতে কি হবে, এতে সেপারেট ইলেক্টোরেট শিখকে দেওয়া হয়, অ্যাংলো ইন্ডিয়ান কে দেওয়া হয়, দেন লোয়ার কাস্ট পিপল, শিডিউল কাস্ট পিপল কে দেওয়া হয়, খ্রিস্টান কে দেওয়া হয়, মারাঠাকে দেওয়া হয় কোটা হিসাবে, দেন তারপরে আবার মুসলিমকে দেওয়া হয়, দেন উইমেন কে দেওয়া হয়, ইন্ডিয়ান লেবার ক্লাসকে দেওয়া হয়, সবাইকে সেপারেট ইলেক্টোরেট দিয়ে দেওয়া হয়, গিফট করে দেয় স্যার রামসে ম্যাকডোনাল্ড। উদ্দেশ্য ছিল ইন্ডিয়ার যে ন্যাশনালিজম আছে সেটাকে খরব করে দেওয়া। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলে যে অর্গানাইজেশন ছিল, এখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলে পার্টি আছে, 1947 এর আগে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলে অর্গানাইজেশন ছিল। ওই অর্গানাইজেশন সবচেয়ে পাওয়ারফুল ছিল, ওখানে পুরো দেশের সব লিডার গুলো ওখানেই থাকতো। সেই জন্য ওর ক্ষমতাকে খর্ব করার জন্য রামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ডের আইডিয়া নিয়ে আসে। এই কমিউনাল অ্যাওয়ার্ড যখন দেওয়া হয়, ডক্টর বি আর আম্বেদকর এই কমিউনাল অ্যাওয়ার্ড অ্যাকসেপ্ট করে নেন। তোমরা আশ্চর্য হয়ে যাবে, স্যার বি আর আম্বেদকর কমিউনাল অ্যাওয়ার্ড কেমন অ্যাকসেপ্ট করে নিলেন? স্যার বি আর আম্বেদকরের অনেক দিন ধরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে ডিমান্ড ছিল কি আপনারা যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করেছেন এর মধ্যে আপার জাতি আপার বর্ণের লোক মানুষগুলোই বেশি আছে, লোয়ার জাতি লোয়ার বর্ণের মানুষগুলোকে দিচ্ছেন না। এই ক্ষেত্রে কি হচ্ছে, কাস্ট সিস্টেম অলওয়েজ অন আছে, মানে এখনো লোয়ার জাতি লোয়ার পিপলের সোশ্যাল রাইটস, ইকোনমিক রাইটস এন্ড পলিটিক্যাল রাইটস ততটা অ্যাভেলেবেল নয় যতটা ওর পার্সেন্টেজ আছে। এসসি এসটি এন্ড ওবিসি নিয়ে আমাদের ইন্ডিয়ার মধ্যে 70% পিপল টিল নাও আছে। দেন এক্ষেত্রে কমিউনাল অ্যাওয়ার্ড যখন আসে, মুসলিম লীগও অ্যাকসেপ্ট করে ওটাকে, দেন তারপরে বি আর আম্বেদকরও অ্যাকসেপ্ট করে, ইন্ডিয়ান ইউরোপিয়ান কাউন্সিলে যারা আছেন ওটাও অ্যাকসেপ্ট করে, শিখরা অ্যাকসেপ্ট করে, মারাঠারা অ্যাকসেপ্ট করে, উইমেনরা অ্যাকসেপ্ট করে। গান্ধীজি যখন দেখেন কি কমিউনাল অ্যাওয়ার্ডের নামে আমার দেশকে ছোট ছোট টুকরো করে দেওয়া হবে, তিনি তখন ইয়ারওয়ারা জেলে হাঙ্গার স্ট্রাইক করেন। হাঙ্গার স্ট্রাইক কেন করেন তোমরা বলবে, স্যার হাঙ্গার স্ট্রাইকের এত ভ্যালু কেন? ব্রিটিশরা রুল অফ ল তে বিশ্বাসী। রুল অফ ল কি,
রুল অফ ল আছে আইনের চোখে সবাই সমান, আইন সবাইকে সমভাবে সাহায্য করবে, এন্ড আইনে কাউকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া যাবে না, স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না। এটা ব্রিটিশরা যেহেতু ডেমোক্রেসিতে রুল অফ ল অ্যাডপ্ট করে নিয়েছে, ওই ডেমোক্রেসির মাধ্যমে আমাদের আর্টিকেল 14 আমরা রুল অফ ল অ্যাডপ্ট করেছি ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন ল হিসাবে। দেন আলটিমেটলি গান্ধীজি রুল অফ ল বুঝেন, সেই জন্য গান্ধীজি 1932 উনি কি করলেন, হাঙ্গার স্ট্রাইক করে দিলেন। এই হাঙ্গার স্ট্রাইকের মধ্যে দিয়ে গান্ধীজি কি করলেন, আমরণ হাঙ্গার স্ট্রাইক, যতদিন না কমিউনাল অ্যাওয়ার্ড স্যার রামসে ম্যাকডোনাল্ড অফ করছে এন্ড বি আর আম্বেদকর যতদিন এটা ছেড়ে দিচ্ছে ততদিন হাঙ্গার স্ট্রাইক এটা চলবে গান্ধীজির। এর মাধ্যমে কি হবে, যদি কোনো মানুষ হাঙ্গার স্ট্রাইক করে মারা যায় তাহলে ওই নিউজটা ইংল্যান্ডের নিউজ পেপার টাইমস অফ লন্ডনে পাবলিশ হবে। ওখানকার মানুষ যেহেতু ডেমোক্রেসিতে বিশ্বাসী, যদি জানে কি ব্রিটিশরা আমাদের এখানে রুল অফ ল ল বলছে কিন্তু অন্য দেশে এক্সপ্লয়টেশন, অন্য দেশে হিউজ অ্যামাউন্টে অ্যাট্রসিটিস চালাচ্ছে, তাহলে কিন্তু ব্রিটিশ পিপল ওর সরকারকে ফল করে দেবে। ভোট ব্যাংক পলিটিক্স আর কি। রামসে ম্যাকডোনাল্ড প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড ছিলেন, যদি জানে কি রামসে ম্যাকডোনাল্ড এখানে রুল অফ ল আইনের চোখে সমান, আইন সবাইকে সমানভাবে দেখে, এটা যদি এখানে বিলিভ করে তাহলে ইন্ডিয়াতেও বিলিভ করতে হবে, ইন্ডিয়ার সাথে সাথে 130টা যে টেরিটরি আছে তাতেও বিলিভ করতে হবে। এটা ছিল রুল অফ ল। দেন গান্ধীজি যখন হাঙ্গার স্ট্রাইক করেন, আমরণ হাঙ্গার স্ট্রাইক করেন, দেন গান্ধীজির কথা ভেবে একজন লয়ার ছিলেন, রিনাউন্ড লয়ার মিস্টার জয়কর স্যার দেন স্যার বি আর আম্বেদকরের কাছে আসেন। বি আর আম্বেদকরকে বলেন গান্ধীজি ইন্ডিয়ার খুবই পাওয়ারফুল এখন লিডার, যদি কোনো কারণবশত গান্ধীজি হাঙ্গার স্ট্রাইকে মারা যান, দেন তারপরে এসটি যে আপনি যে কমিউনিটি মানে লোয়ার ক্লাস পিপলের জন্য লড়াই করছেন, দেন আপার ক্লাস পিপল আপনাকে কোনোদিনও মার্সি করবে না, এন্ড লোয়ার ক্লাস পিপলের অবস্থা কোনোদিনও ইন্ডিয়ার ক্ষেত্রে ডেভেলপ হবে না। এই কথাটা বলে কনভিন্স গান্ধীজি জয়কর বি আর আম্বেদকর করায়। দেন বি আর আম্বেদকর এন্ড গান্ধীজি একটা টেবিলে বসেন এন্ড ফেস অফ হয়, এটাকে বলে ফেস অফ। ফেস অফ মানে একে অপরের একসাথে বসবেন, আলোচনা করবেন যা যা আলোচনা আছে। ফর দ্য ফার্স্ট টাইম অনেকগুলো কোয়েশ্চেন স্যার বি আর আম্বেদকর গান্ধীজিকে করেন, দেন গান্ধীজি সবগুলোর উত্তর দেন। এন্ড গান্ধীজি এতদিন ধরে চতুর্বর্ণাশ্রম মানে কাস্ট সিস্টেমে বিলিভ করতেন, কিন্তু 1932 যখন ফেস অফ হয়, বি আর আম্বেদকর গান্ধীজি এক জায়গায় বসেন, দেন বি আর আম্বেদকর স্যার জিজ্ঞেস করেন গান্ধীজিকে আপনি লোয়ার কাস্ট পিপলের জন্য কি করেছেন, আপনার কংগ্রেস কি এতদিন ধরে করেছে। দেন ওই স্ট্রাইকটা ওই জিনিসটা গান্ধীজির খুব লাগে। দেন তারপর থেকেই কিন্তু গান্ধীজি 1948 অব্দি হরিজন সেবক সংঘ এন্ড হরিজন সম্বন্ধে বিভিন্ন এডিটোরিয়াল নিউজ পেপারে লিখে থাকেন। এটাই ছিল ফেস অফ, এটাই ছিল ফ্যাক্ট। আবার বলছি হিস্ট্রি কোনো কাহিনী নয়, হিস্ট্রি অল অ্যাবাউট ফ্যাক্ট। আমরা যেটা পড়ছি ওটা কাহিনী, কিন্তু ফ্যাক্টস পড়লে বেশি জিনিস ক্লিয়ার হয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসতে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ইভিনিং।